আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 1 নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের এটা হলো প্রথম পর্ব। ঠিক আছে, আমরা আরো পর্ব সার্ভ আপলোড করব পর্যায়ক্রমিকভাবে। আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে, তোমরা ওগুলো দেখে নিবা। তোমরা এখন এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এটা হলো পর্ব 1। ঠিক আছে, আগে দেখি আমরা এই যে এই 5টা টপিক আছে না, এই 5টা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই টপিক 1 এ আছে এখন নিম্ন শ্রেণীর জীব। এখন নিম্ন শ্রেণীর জীব নিয়ে কি বলা আছে আগে আমাদের বইয়ে তা দেখবো। এটা হলো তোমাদের বইয়ের প্রথম অধ্যায়, নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি ইত্যাদি ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না, এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে, আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। এই যে এখানে বলা হয়েছে যে এই যে নিম্ন শ্রেণীর জীব কারা। ঠিক আছে, নিম্ন শ্রেণীর জীব হলো হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা, অ্যান্টামিবা এগুলোর মতো আর কি এককোষী এবং অণুবীক্ষণী জীবগুলো হলো নিম্ন শ্রেণীর জীব। ঠিক আছে, এগুলোকে নিম্ন শ্রেণীর জীব অণুজীব বলা হয়। ঠিক আছে, এগুলোকে অণুজীব বলা হয়। তবে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, অ্যান্টামিবা এগুলা আর কি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না। ঠিক আছে, খালি চোখে কখনো ওগুলো দেখা যাবে না, এগুলো দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগবে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু শৈবাল আর কিছু কিছু ছত্রাক ছত্রাক আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু তা খুব কম। ঠিক আছে, তা খুব কম দেখতে পাই আমরা খালি চোখে। এগুলো দেখতে হলে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো হলো আণুবীক্ষণিক জীব বা অণুজীব। ঠিক আছে, এগুলো মানুষের যেমন ক্ষতি করে তেমনি উপকার করে। ক্ষতি করে কি, যে মানুষ, গৃহপালিত পশু, বিভিন্ন উদ্ভিদ, ঠিক আছে, ফসলের রোগ বাদি এগুলোর কারণেই হয়। ঠিক আছে, এগুলো সৃষ্টি করে মানুষের রোগ ব্যাধি সৃষ্টি করে, গৃহপালিত পশুর রোগ ব্যাধির কারণ হলো এই অণুজীব। ঠিক আছে, আবার এগুলো উপকার করে, যেমন ব্যাকটেরিয়া ছত্রাক ছাড়া কোনো কিছু পচে না। ঠিক আছে, আর কি পরিবেশে কিছু পচতে হলে ব্যাকটেরিয়ার সাহায্য লাগে। ঠিক আছে, তাছাড়াও তোমাদের আর কি আরো বিভিন্ন ইউজ আছে ব্যাকটেরিয়ার। ঠিক আছে, ব্যাকটেরিয়া কেন, আরো অন্যান্য অন্যান্য যেমন শৈবালের একটা ইউজ আছে। ঠিক আছে, ইস্ট ইস্ট আছে না, ইস্ট হলো এক প্রকার অণুজীব। এগুলো তোমার আর কি পাউরুটিতে, ফ্যাক্টরিতে বা এই বেকারি গুলাতে ইস্টেরও ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কি তার মানে মোট কথা হলো এই অণুজীব মানুষের ক্ষতিও করে আবার উপকারও করে। তাহলে আমাদের টপিক 1 শেষ, নিম্ন শ্রেণীর জীব। আমরা টপিক 2 যাব। টপিক 2 হলো অণুজীব জগৎ। দেখি অণুজীব জগৎ সম্পর্কে আমাদের বইয়ে কি বলা হয়েছে। এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 1-2 অণুজীব জগৎ, তোমাদের পৃষ্ঠা নাম্বার 2। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এদের জীব এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। এদের অধিকাংশেরই কোষের সুগঠিত নিউক্লিয়াস নেই, এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনা অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছ। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছে। এর নিচে একটা ফ্লোচার্ট দেওয়া আছে যে অণুজীব জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছে। প্রথম রাজ্য হলো এক্যারিওটা, দ্বিতীয় রাজ্য হলো প্রোক্যারিওটা এবং তৃতীয় নম্বর রাজ্য হলো ইউক্যারিওটা। ঠিক আছে, অণুজীব বিজ্ঞানীগণ এই 3টা রাজ্যে ভাগ করছে। তাহলে এখানে বলা হয়েছে যে আমাদের চারপাশে আমরা দৃশ্যমান বিভিন্ন আর কি উদ্ভিদ, প্রাণী, ঠিক আছে, বিভিন্ন জীব দেখতে পাই, কিন্তু এই সকল দৃশ্যমান জীবগুলো ছাড়াও অনেক জীব আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ওগুলো দেখতে হলে আমাদের যন্ত্রের প্রয়োজন হয়। ঠিক আছে, অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়। এগুলোই হলো অণুজীব, যেগুলো দেখতে পাই না আমরা খালি চোখে, ওগুলোই হলো অণুজীব।
তারপর আবার বলা হয়েছে যে খালি চোখে দেখা যায় না। তারপরে তোমরা আবার এখানে ষষ্ঠ শ্রেণীর কথা বলা হয়েছে যে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছিলা যে মার্গুলিস এবং হুইটেকার এই দুইজন মিলে কি করছে, এই দুইজন মিলে জীব জগতের রাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যে বিভক্ত করছে। ঠিক আছে, মানে এই হুইটেকার, ঠিক আছে, আর এই হুইটেকার জীব জগৎকে 5 রাজ্যে ভাগ করেছিল, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে, এই তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো যে অণুজীবরা কোন কোন রাজ্যের অন্তর্ভুক্ত, অণুজীবরা মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যেরই অন্তর্ভুক্ত। তারপর আবার এখানে যে প্রজারটা দেওয়া আছে যে রাজ্য অণুজীব জগৎকে 3টা ভাগে ভাগ করছে, এক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। এগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং পড়বে। ঠিক আছে, বাসায়ও প্র্যাকটিস করবে ভালো করে, এগুলো মনে রাখার বিষয়। ঠিক আছে, না হলে পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তাহলে এখানে রাজ্য 1 এর বর্ণনা দেওয়া হয়েছে। রাজ্য 1 হলো এক্যারিওটা বা অকোষীয়। ঠিক আছে, অকোষীয় বা এক্যারিওটা এইসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। ঠিক আছে, এদের রাজ্য একরিওটা বা অকোষীয়, মানে এদের কোষ, একটা কোষ যে আছে এই কোষটারও কোনো ই নেই আর কি, সকল সকল যার কোষের যে সকল অঙ্গাণুগুলা থাকার কথা ওই সকল অনেক অঙ্গাণু এই সকল এদের কোষে নাই, কি অকোষীয়। এদের এদের দেহটা যে কোষটা দিয়ে গঠিত ওই কোষটাকে কোষও বলা যায় না আর কি, এতটা ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। ঠিক আছে, ওগুলাকে সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা যায় না, ওগুলো দেখতে হলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এগুলো হলো কি এই ক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত, যেমন ভাইরাস। ঠিক আছে, ভাইরাসও এই ক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর রাজ্য 2 আছে প্রোক্যারিওটা বা আদিকোষী। ঠিক আছে, যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। আচ্ছা, এখানে কেন্দ্রিকা আর সুগঠিত বলতে কি বোঝানো হয়েছে আমরা দেখি। ঠিক আছে, কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস, যেটা এটা হলো ধরলাম কোষ, কোষের কেন্দ্রে আছে, এটা হলো প্রাণী কোষের কেন্দ্রে ধরলাম এই নিউক্লিয়াসটা। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা এটা হলো নিউক্লিওলাস আর এগুলো হলো ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এটা হলো কি নিউক্লিয়াস, এটাকে নিউক্লিয়াস বলা হয়, কেন্দ্রিকা বলা হয়। ঠিক আছে, আর যাদের কেন্দ্রিকা, এই কেন্দ্রিকা বা এই নিউক্লিয়াসে সুগঠিত, ঠিক আছে, যে সকল জীবের তারা হলো কি, তারা হলো প্রকৃত কোষী। কিন্তু যাদের আর কি কেন্দ্রিকা সুগঠিত না, মানে সকল অঙ্গাণু নাই কেন্দ্রিকার নিউক্লিয়াসে, তাদের মনে করো যে এই নেই, কোষ প্রাচীর নেই আর কি, কোষ প্রাচীর না তো নিউক্লিয়ার প্রাচীর। ঠিক আছে, নিউক্লিয় প্রাচীর, নিউক্লিয়ার মেমব্রেন বলে। ঠিক আছে, এটা নাই, মানে নিউক্লিয়ার যে পর্দাটা আছে ওটাই নেই। তার মানে কি ওটা কি সুগঠিত না, কেন্দ্রিকাটা সুগঠিত না, সুগঠিত না থাকে কি হয়েছে, ওটা হলো আদিকোষী। ঠিক আছে, আর আদিকোষী যাদের কোষের নিউক্লিয়াস, ঠিক আছে, সুগঠিত না বা কেন্দ্রিকা সুগঠিত না, তারা হলো আদিকোষী। তারা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, রাজ্য 2 এর অন্তর্ভুক্ত। রাজ্য 2 হলো কি প্রোক্যারিওটা, যথা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এই রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর রাজ্য 3 কি আছে, ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে, যেমন শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। ঠিক আছে, রাজ্য 3 বলা আছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। আমি যেটা বললাম যে যাদের এই নিউক্লিয়াসে, ঠিক আছে, নিউক্লিয়াসের এই যে উপরে পর্দাটা নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, তারা হলো প্রকৃত কোষী। তার মানে কি এই ইউক্যারিওটা রাজ্যের প্রাণীদের, জীবদের এই নিউক্লিয়াসটা সুগঠিত, মানে তাদের ইটা আছে, নিউক্লিয়ার মেমব্রেনটা, এই যে মেমব্রেনটা আছে। আর প্রোক্যারিওটা যাদের যে রাজ্য আর কি যে যে জীবগুলো প্রোক্যারিওটা রাজ্যে, তাদের এই কেন্দ্রিকা মানে এই নিউক্লিয়াসের মেমব্রেনটা নাই, তাদের নিউক্লিয়াস সুগঠিত না। ঠিক আছে, তাই তারা প্রোক্যারিওটা রাজ্যে। আর যাদের এই সুগঠিত মানে মেমব্রেনটা আছে, তারা হলো ইউক্যারিওটা রাজ্যে। তাহলে ক্লিয়ার? আচ্ছা, তোমরা ভালো করে এটা পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের 2 শেষ টপিক। তাহলে আমাদের টপিক 3 কি বলা হয়েছে, টপিক 3 বলা হয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা হলো তোমাদের পার্ট 3-4। ঠিক আছে, 2 নম্বর পৃষ্ঠার পার্ট 3-4। আমরা দেখি আমাদের বইয়ে কি বলা হয়েছে। ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশ আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। আবার
এবার আমরা কয়েকটা অণুজীব সম্পর্কে জানবো। তোমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা। এই ভাইরাসটাকে টিটুফাজ ভাইরাসও বলা হয়। ঠিক আছে, তোমরা পাশে একটা কি দেখতে পাচ্ছ চিত্র, এটাকে ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা, এটাকে টিটুফাজ ভাইরাসও বলা হয়। বুঝছো? তাহলে এখানে কি বলা আছে যে ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে কি বলা হয়েছে, যে ভাইরাস, রিকেটাস, ছত্রাক, ডিকটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধাপের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে এই সকল অণুজীব আমাদের পরিবেশে এমনি ছড়িয়ে ছিটিয়ে আছে, মাটিতে আছে, বায়ুতে আছে আর কি, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র। তুমি কি বোঝো আর কি, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র। এরা অধিকাংশে আমাদের উপকার করে, এটা কিন্তু অধিকাংশে আমাদের উপকার করে। যেমন আমি বলছিলাম একটু আগে, যেটা কি কি উপকার করে। তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। যেমন ভাইরাস, করোনা ভাইরাস মহামারী একটা ধারণ করছিল। তারপরে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে আরো বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ঠিক আছে, আরো রোগ হয়। তারপরে তাহলে এরা আমাদের ক্ষতিও করে আবার উপকারও করে। ঠিক আছে, তবে উপকারের হারটাই বেশি এই ভাইরাস ও ব্যাকটেরিয়ার, যেটা বলা হয়েছে। তাহলে আমাদের 3 নম্বর টপিকটা শেষ, আমরা 4 নম্বর টপিকে যাব। তাহলে আমাদের 4 নম্বর টপিক হলো ভাইরাস। ঠিক আছে, ভাইরাস সম্পর্কে বলা হয়েছে, আমরা দেখি আমাদের পাঠ্য বইয়ের 2 পৃষ্ঠায়। ভাইরাস, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না, ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সরলতম গঠনের। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাস দেহকে এককোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয়, তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত দেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ভাইরাস সম্পর্কে, ভাইরাস হলো এরকম এতই ক্ষুদ্র যেটা আমাদের সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখতে পারবো না, আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগবে, মানে অতিরিক্ত পাওয়ারফুল যন্ত্র লাগবে এটা দেখতে হবে ভাইরাসটাকে। এবং এদের এদের শরীরের গঠন সরল, একেবারে সরল। আর এদের এটা কোষের মতো না, কোষের থেকে ছোট আর কি, অনেক কিছুই নেই, কোষের অনেক কিছু নেই। ভাইরাসের দেহে কোষ প্রাচীর নেই, তারপর প্লাজমা লেমা নেই, সুসংগঠিত নিউক্লিয়াসও নেই, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। ঠিক আছে, তাই ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয়। মানে কোষের অনেক কিছুই নেই, কোষের অনেক অঙ্গাণু, ইম্পর্টেন্ট অঙ্গাণু গুলো ভাইরাসের দেহে নেই, এদেরকে তাই অকোষীয় বলা হয়। এটা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ দিয়ে গঠিত। ঠিক আছে, এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। মানে এদের আমিষ আবরণ থেকে যদি কোনোভাবে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ বেরিয়ে যায়, তাহলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে আর কি, নিষ্ক্রিয় হয়ে পড়ে। ঠিক আছে, নিষ্ক্রিয় হয়ে পড়ে। আবার যখন অন্য কোনো প্রাণী, জীবিত প্রাণীর দিকে যায়, তখন ওরা আবার তার লক্ষণ সবগুলো ফিরে পায়। ঠিক আছে, আবার সক্রিয় হয়ে ওঠে আর কি। তারা তারা আর কি জীবিত অন্য প্রাণীর অন্য কারো ছাড়া, দেহ ছাড়া ওরা বাঁচতে পারে না বলতে একবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। ঠিক আছে, তাই এরা প্রকৃত পরজীবী। পরজীবী বলতে কি বোঝায়, যেটা অন্য কোনো জীবের উপরে, যে জীব অন্য কোনো জীবের উপরে নির্ভর করে বাঁচে। ঠিক আছে, অন্য কোনো জীবের থেকে খাদ্য গ্রহণ করে, অন্য কোনো জীবের উপরে নির্ভর করে, তারা হলো পরজীবী। কিন্তু এরা আবার প্রকৃত পরজীবী, কারণ এরা ওই জীব ছাড়া আর কি পুরো নিষ্ক্রিয় হয়ে পড়ে। জীবিত জীব ছাড়া, জীবের দেহে যা ছাড়া বাইরে থাকলে ওরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তার মানে এরা কি বেশি নির্ভরশীল, এরা প্রকৃত পরজীবী। ঠিক আছে, তাহলে কারা প্রকৃত পরজীবী? ভাইরাস। ঠিক আছে, এমসিকিউ আসলে দিতে হবে। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। চিত্র 1.1 এ এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। এই যে চিত্র 1.1 দুই পৃষ্ঠায় ব্যাকটেরিওফাজ ভাইরাস, যে তোমরা দেখতে পাচ্ছ, এটার মাথা, যে মাথা আছে,
প্রোটিন, প্রোটিনের দ্বারা গঠিত মাথা, প্রোটিন আবরণ। তার ভিতরে একটা ডিএনএ দেখতে পাচ্ছ যে ডাবল হেলিক্স, ডিএনএ দেখতে পাচ্ছ। আর কলার, ঠিক আছে, কলারের মতো দেখতে পাচ্ছ। তারপর লেজ, স্পর্শক তন্তু। তারপরে গঠনটা তুমি দেখতে পাচ্ছ বা একটা ভাইরাসের উদাহরণ হিসেবে দিয়েছে ওরা। তারপরে ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাসের আকৃতি বিভিন্ন রকম হতে পারে। গোলাকার, হ্যাঁ, ভাইরাস এরকম গোলাকার হতে পারে, আবার এরকম দণ্ডাকার হতে পারে, আবার পাউরুটির মতো আর কি এরকম চ্যাপ্টা হতে পারে, ঠিক আছে। কারণ এদের কোষ প্রাচীরই আর কি নিশ্চিত না, কিছু কোষ প্রাচীরই নাই। এদের কোষটা কিরকম হবে তুমি মনে করো, ঈদ ছড়ানোর বিছানা আর কি এরকম। কারো গোলাকার, কারো কেউ আবার দণ্ডাকার, কেউ আবার ব্যাঙের মতো, মজার বিষয়। তারপরে ভাইরাস মানব দেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। রোগ বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। আচ্ছা, এখানে কিছু রোগের নাম বলা হয়েছে, মানে ভাইরাস মানবদেহের বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এই সকল রোগের নাম তোমরা নিশ্চয়ই শুনছো মনে হয়। এই সকল রোগ কিন্তু ভাইরাসের কারণে হয়। এগুলা বায়ুবাহিত, মানে বায়ু দূষণের মাধ্যমে দূষণের কারণে এই রোগটা হয়। মানে ভাইরাসটা বায়ুর মাধ্যমে গিয়ে, বাতাসের মাধ্যমে গিয়ে রোগীর মানুষের দেহে ঢুকে, ঠিক আছে। ঢোকার পরে এই সকল রোগগুলো হয়, বায়ুবাহিত রোগগুলো হয়। ধানের টুকরো ও তামাকের মোজাইক রোগও এই কারণে হয়। ধানের রোগ আছে যে টুকরো রোগ, তারপর তামাকের মোজাইক রোগ, এগুলো কিন্তু এই ভাইরাসের কারণে হয়। এখানে আবার ভাইরাসের উপকারিতা দেওয়া হয়েছে। বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয়, এগুলো হলো উপকারিতা। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়। কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। ভাইরাস কি করে? ভাইরাসের উপরে উপকারিতা মানে ভাইরাসের কিছু উপকার ব্যবহার আছে, যেমন বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও ও প্লেগের টিকা বানানোর জন্য ভাইরাসের ব্যবহার করা হয়। তারপর আবার ভাইরাস জিন প্রকৌশলে ভাইরাসের ব্যবহৃত হয়, মানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, জিন প্রকৌশলে ভাইরাসের ব্যবহার হয়। আবার ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে পরোক্ষভাবে ভাইরাস কাজ করে, ঠিক আছে। তারপরে ভাইরাসের অপকারিতা দেওয়া আছে। মানব দেহে কোভিড-19, যে বলছিলাম কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে কি ভাইরাস এই সকল রোগগুলো সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করে। কারণ ভাইরাস নানা প্রকার রোগও সৃষ্টি করে, মানে ভাইরাস যেমন উপকার করে তেমন অপকারও করে, ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বর টপিক শেষ, আমরা টপিক 5 যাব। তাহলে আমাদের 5 নম্বর টপিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা এখন দেখবো কি বলা হয়েছে আমাদের পার্ট 2 পৃষ্ঠা নম্বর 3 দেখো তোমরা। ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি, আবার একটু বিস্তারিত জানবো। এবার একটু বিস্তারিত জানবো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনব্রুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। এখানে বলা হয়েছে ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে বলতে আমরা সিক্সে জানতে পেরেছি যে ব্যাকটেরিয়া কিছু কথা, মানে ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পেরেছি। তারপরে এবার একটু আমরা বিস্তারিত জানবো। হ্যাঁ, তারপরে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত। আমি একটু আগে দেখেছিলাম যে আদি নিউক্লিয়াস কাদের। আমি আবার দেখাই। আদি নিউক্লিয়াস বলতে ধরলাম এটা হলো কোষ, ঠিক আছে। এই কোষের এখানে হলো নিউক্লিয়াসটা, আর এখানে হলো নিউক্লিওলাস, আর এগুলো হলো প্রোটিন তন্তু। হ্যাঁ, এটা হলো কোষ, এটা সম্পূর্ণটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে। আর নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয়াসকে যেটা আটকে রাখছে, এটা হলো নিউক্লিয়ার প্রাচীর, ঠিক আছে, বা নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে।
নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকলে ওটা হলো তোমার প্রকৃত কোষ। আর যদি এই নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকে, ঠিক আছে, এই নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকে তাহলে ওটা হলো তোমার আদি কোষ। ঠিক আছে, মানে তার মানে কি কেন্দ্রিক আবার নিউক্লিয়াস সুগঠিত না, তার মানে আদি কোষ। তার মানে কি ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে কি নেই, পর্দা নেই, নিউক্লিয়ার আবরণ নাই, মানে নিউক্লিয়ার মেমব্রেন নাই, তার মানে ওটা আদি কোষ। ঠিক আছে, ব্যাকটেরিয়া আদি কোষী। তাহলে আদি কোষ কোনগুলো তুমি চিনতে পারছো নিশ্চয়ই। অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। অসবুজ মানে এগুলো সবুজ, সবুজ নাই মানে প্লাস্টিক বা কোনো কোনো নাই আর কি। তারপরে এককোষী আণুবীক্ষণিক জীব, মানে এককোষী বলতে কি বোঝায়, এদের কোষ শুধু একটাই, এদের পুরো শরীরটা মাত্র একটা কোষ দিয়ে, একটা সাধারণ এরকম কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, এককোষী। আণুবীক্ষণিক মানে এই কোষটা এককোষী, তাদের দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগে। ঠিক আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। ঠিক আছে, খালি চোখে আমরা দেখতে পাবো না। তাহলে এটা আবিষ্কার করছে সর্বপ্রথম অ্যান্টনি ফন লিউয়েনহুক। লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ঠিক আছে, ব্যাকটেরিয়া কোষ গোলাকার হয়, দণ্ডাকার হয়, কমাকার হয়, প্যাঁচানো হয় ইত্যাদি নানা ধরনের হতে পারে। এই যে তোমরা পাশে দেখতে পাচ্ছ যে বিভিন্ন আকৃতির ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার কিছু নমুনা চিত্র। ঠিক আছে, ব্যাকটেরিয়ার দেহের আকার অনুসারে ব্যাকটেরিয়াকে এখানে চারটা ভাগে শ্রেণী বিন্যস্ত করছে। চারটা শ্রেণী হলো কক্কাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলাম। ঠিক আছে, কক্কাস। কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, মানে এই ব্যাকটেরিয়া গুলোর কোষের আকার কিরকম, গোলাকার। এগুলো তোমরা মনে রাখবা। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা, বারবার পড়বা। ঠিক আছে, এগুলোর কোষের আকৃতি গোলাকার। কাদের, কক্কাস ব্যাকটেরিয়া, এদের কোষের আকৃতি গোলাকার। এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে চলাচল করে থাকতে পারে। যেমন এখানে একটা উদাহরণ দিছে, উদাহরণগুলো তোমরা মনে রাখবা। নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, তারপর আছে ব্যাসিলাস। ঠিক আছে, আর 2 নাম্বারটা হলো ব্যাসিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়। ঠিক আছে, ব্যাসিলাস দেখতে লম্বা দণ্ডের ন্যায়। তোমরা ইমেজিন করতে পারছো আশা করি। লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার, রক্তামশা ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। মানে এই ব্যাসিলাস দণ্ডাকার, এরা আবার কিছু রোগ সৃষ্টি করে। রোগগুলো কি, ধনুষ্টঙ্কার, রক্তামশায় ইত্যাদি রোগ সৃষ্টি করে। তারপর হলো কমা, গ নাম্বার হলো কমা। এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া, বাঁকা দণ্ডের ন্যায় কমার মতো, বাংলা কমা চিহ্ন আছে না, কমার মতো ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এই ধরনের, মানে এরা মানুষের কলেরা রোগের জন্য তাই। ঠিক আছে, স্পাইরিলাম এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়া হলো স্পাইরিলাম। ঠিক আছে, তারপর ব্যাকটেরিয়ার উপকারিতা হলো মৃতজীব দেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। আমি যেটা প্রথমেই বলছিলাম যে মৃতজীব দেহ এবং আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। ঠিক আছে, প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে হলে ব্যাকটেরিয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। কিভাবে, কারণ পাটকে একটু পচিয়ে পানির ভিতরে রাখার পরে একটু ব্যাকটেরিয়া আক্রমণের বা পাটটা একটু নরম হয়। ঠিক আছে, আঁশটা যে আর কি পাটটা থেকে একটু আলাদা হয়ে আসে, তখন তাহলে পাট থেকে আঁশ ছাড়াতে হলে ব্যাকটেরিয়ার সাহায্য লাগে। ঠিক আছে, তাহলে দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। হ্যাঁ, দই তৈরি করতে, তুমি যদি দইকে নিয়ে আর কি অণুবীক্ষণিক যন্ত্রের নিচে রাখো, দেখবে সব আর কি ব্যাকটেরিয়া একদম কি কি বলবো, পেঁচিয়ে বসে আছে। ঠিক আছে, বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। মানে জিন প্রকৌশলের কাজেও ব্যাকটেরিয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এগুলোকে ব্যবহার করা হয়। যারা যে জিন প্রকৌশলের কি পরীক্ষা নিরীক্ষা করে তারা ব্যাকটেরিয়ার অপকারিতা, ব্যাকটেরিয়ার কিছু অপকারিতা আছে, যেমন উপকারিতা আছে, ব্যাকটেরিয়া অপকারিতা আছে। ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ
সৃষ্টি করে। এরা খাদ্যদ্রব্য ফলমূলের পচন ঘটায়। উদ্ভিদে বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট, টমেটোর ক্যান্সার ইত্যাদি ঘটায়। ঠিক আছে, ব্যাকটেরিয়া মানবদের যক্ষা, কলেরা ইত্যাদি রোগের জন্য, টাইফয়েড ইত্যাদি রোগের জন্য দায়ী। এরা খাদ্যদ্রব্যে পচাতে সাহায্য করে। যেমন ফলমূলও আমরা ফ্রিজে রাখি কেন? যাতে ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারে, ঠান্ডা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যদি আমরা তোমরা যদি একটা ফলকে কিছুদিন রেখে দাও, দেখবা কি আর কি পচা লাগা শুরু করছে। কিন্তু পচা লাগা শুরু করবে কেন? ব্যাকটেরিয়া আক্রমণে। আমি প্রথমে বলছিলাম যে ব্যাকটেরিয়া ছাড়া কোনো কিছু পচে না, ব্যাকটেরিয়া ছত্রাক ছাড়া কোনো কিছু পচে না। তাহলে আমাদের পার্ট টপিক্স 5 নম্বর শেষ, ব্যাকটেরিয়া শেষ। তাহলে আমাদের আজকে 5টা টপিকই ছিল। আমরা আজকে এখানে বিদায় নেব। আর তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল, ঠিক আছে, তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা এর আর কি এই অধ্যায়ের হলো প্রথম পার্ট। ঠিক আছে, আমরা আরো পার্ট আপলোড করবো আস্তে আস্তে। তোমাদের প্লে লিস্ট আকারে দিয়ে দেবো, আমাদের চ্যানেলে গেলে পাবা। ঠিক আছে, প্লে লিস্ট আকারে দিয়ে দেবো, দয়া করে ওই ভিডিওগুলো দেখবা। ঠিক আছে, আশা করি পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি আমাদের প্লে লিস্টটা দেখো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের ভিডিওটাকে একটা লাইক দিয়ে রাখবা, ভালো লাগলে একটা কমেন্ট দিবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।